এবার আইনের পথে হাঁটলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রায়ের উপস্থিতি থাকাকালীনই রায়ের গোটা পরিবার সেখানে এসে হাজির হয় এবং রায়কে জড়িয়ে ধরে বলতে থাকে যে, মারে তুই এতদিন কোথায় ছিলিস, কেন আমাদের সকলের কাছ থেকে নিজেকে লুকিয়ে বাঁচিয়ে রেখেছিলিস বলতো, কী এমন অপরাধ করে ফেলেছিলাম যে যার কারণে কিনা তুই আমাদের কারো সঙ্গে কোনো রকম কোনো সম্পর্কই রাখতে ইচ্ছুক ছিলিস না, বল না মা, চুপ করে আছিস কেন? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে, আপনাদের এই শোক সভা যা কিছু করার না সেটা আপনাদের বাড়িতে নিয়ে গিয়ে আপনার মেয়েকে তখন করবেন, কিন্তু এখানে কোনো মতেই নাটকীয়তা চলবে না। এখানে যা কিছু চলার সেটার জন্য আমার অ্যাডভোকেট অলরেডি এখানে চলে এসেছে এবং রায়পূর্ণা আমি সিগনেচার করে দিয়েছি এবং তুমিও সিগনেচার করে দিয়ে তুমি একদম লিগালি আমার মেয়েকে আমার কাছে এখানে রেখে চলে যাও। এখান থেকে আমার চোখের সামনে থেকে জাস্ট দূর হয়ে যাবে। কোনো মতেই চাই না যে তোমার মতন একটা কালনাগিনী সাপকে আমি আমার বাড়িতে আর বরদাস্ত করি। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সোহিনী বলতে থাকে যে, অনি, অ্যাডভোকেট যখন এখানে হাজির আছে তাহলে তুই হাতে হাতে ওকে ডিভোর্সটাও দিয়ে দিন, একবারে চিরকালের জন্য ওর সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে ফেল না। অন্যদিকে অনেকক্ষণ বলতে থাকে যে, না মা, এত তাড়াতাড়ি তুমি অধৈর্য হয়ে পড়ে কী করে চলবে বলো তো? সবে তো আমি আমার মেয়েকে ওর কাছ থেকে ছিনিয়ে নিয়েছি, এবার তো আমার সন্তান আমার ছেলেকে ওর কাছ থেকে আমি ছিনিয়ে নেবো। একে একে ওকে আমি রীতিমতো পথে বসিয়ে দেবো, ওকে চিরকালের জন্য নিঃস্ব করে দেবো। আমি যে অন্ধকার জীবনে বিগত 5 বছর যাবৎ জীবনযাপন করছি, সেই একই জীবনে আমি ওকে টলারেট করতে দেবো। তারপর আমি দেখবো যে ওর কতটা ধৈর্য। আর রায়পূর্ণা, তুমি একদম ভেবো না, সেই দিনটা খুব শীঘ্রই আসবে। সবেমাত্র আমি আমার মেয়েকে আমার কাছে ফিরে পেয়েছি, এবার আমি আমার ছেলেকেও তোমার কাছ থেকে চিরতরে কেড়ে নেবো। অন্যদিকে রায় বলতে থাকে যে, পৃথিবীর কোনো এমন আইন নেই যে আইন কিনা তার মায়ের কাছ থেকে তার সন্তানকে আলাদা করবে। আমিও দেখতে চাই যে এমন কোন আদালত তৈরি হয়েছে যে আদালত কিনা নিজের মায়ের কাছ থেকে নিজের সন্তানদেরকে আলাদা করে দেয়। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে, তুমি চ্যালেঞ্জ করছো, তুমি আমার ক্ষমতার সঙ্গে পারবে, তুমি আগেও কোনোদিনও আমার ক্ষমতার সঙ্গে পারোনি, আজও পারবে না, কারণ তোমার সেই স্ট্যাটাসটুকুই নেই। অন্যদিকে কথা বলা মাত্র সোহিনী বলতে থাকে যে, সেটা আজ বুঝলি, এত বছর কেটে যাওয়ার পর তুই বুঝলি, কিন্তু তার সত্ত্বেও আমার সার্থকতা এটে জায়গাটাতেই হতো অনেক। যদি তুই ওকে চোখ দেখিয়ে তুই যদি ওর সামনে তুই নতুন একটা জীবন শুরু করতিস, তাহলে হয়তো বা ওকে তুই বুঝিয়ে দিতে পারতিস যে তুই তোর জীবনে এখন আর ওর আশায় বসে নি। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে, মা, সবে তো মাত্র আমি আমার মেয়েকে ওর কাছ থেকে কেড়ে নিচ্ছি, সব কিছু ওর কাছ থেকে কেড়ে নিয়ে ওকে পথে বসিয়ে দিই, তারপরে আমি নিজের জীবন নিয়েও এবার ভাববো। কারণ আর যাই হোক এখানে তুমি একটা কথা ঠিকই বলেছো, একাকিরিত জীবন নিয়ে বা কতদিন বলো তো, কিন্তু এবার তো আমার উপর দায়িত্ব কর্তব্য আরও বেশি বেড়ে গেলো, কারণ আমার সন্তানদের জন্য যে যোগ্য মা হবে তাকে তো অবশ্যই আমার নিয়ে আসতে হবে, তাই না? অন্যদিকে রায় বলতে থাকে যে, যোগ্য মা তো তোমার জীবনে আগে থেকেই ছিল, সে আর কেউ না, সে বরঞ্চ আন্টিরই পছন্দ সিম্মি। কি আন্টি এত তাড়াতাড়ি সিম্মি সেই ভালোবাসা ফুরিয়ে গেল নাকি? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে, খবরদার মুখ সামনের কথা বলবে, সিম্মির মতন হয়ে ওঠার তোমার সেই যোগ্যতাটা দিনে যদি থাকতো না তাহলে তো হয়েই যেত। কিন্তু অন্যদিকে রায় বলতে থাকে যে, তাহলে টিকলো না কেন সিম্মির সঙ্গে তোমার সংসার বলো? অন্যদিকে সোহিনী বলতে থাকে যে, তার কারণে তো তুমি, কারণ যবে থেকে তুমি গেছো তবে থেকে আমার ছেলেটা অন্ধকার জীবনে নিজেকে ঠেলে দিয়েছে, এবং এরকম একটা অসুস্থ মানসিক রুগীকে কেই বা বিয়ে করতে চায়? তার জন্য তো সিম্মি ওর জীবন থেকে চলে গিয়েছে। তোমাদের লাইক, আমি শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।